সদ্য বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো স্যার। জনমনে খুবই হাসি খুশি একটা মানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে স্যার, যে হাসিনা পালিয়েছে, এরপরে বাংলাদেশের মানুষ একটা নতুন স্বাধীনতার দ্বার উন্মোচিত করলো। তো আপনি কি মনে করেন এখন যে নতুন একটা ডক্টর ইউনূসকে সামনে এনে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তো অন্তর্বর্তীকালীন সরকার কেমন সাস্টেইন করতে পারে কিনা এবং বাংলাদেশের কেমন পরিবর্তন আনতে পারে, কি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে কিনা, সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণ কি বলবেন? ওকে, ধন্যবাদ। তুমি ঠিকই বলেছ যে দ্বিতীয় স্বাধীনতা, তার কারণ 1971 সনে আমরা যে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, মূলত আমরা একটা টেরিটরি বা একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি, আমরা একটা জাতীয় সঙ্গীত আমাদের হয়েছে। কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের যেই মূল নীতিগুলো ছিল, অবজেক্টিভগুলো ছিল, সেগুলো তো আসলে অর্জিত হয়নি বিগত 53 ইয়ার্স। এবং বিগত 15টি বছর, প্রায় 15টি বছর যেভাবে জগদ্দল পাথরের মতো স্বৈরশাসক জাতির কাঁধে ছড়িয়ে পড়েছিল, যার কারণে এদেশের মানুষ আরেকটি যুদ্ধের কথা কিন্তু রাখতে বলেছে। তোমরা দেখবে যে আমরা আরেকটি যুদ্ধ চাই, আরেকটা স্বাধীনতা যুদ্ধ চাই। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি এবং এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসলে 2024 সাল 5ই আগস্ট যেটা হলো সত্যিকার অর্থেই সেটা দ্বিতীয় স্বাধীনতা এবং দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও বলেছেন, আমরাও আগে বলেছি, আসলে আমরা সবাই মনে হচ্ছে যে একটা স্বাধীন পরিবেশে এবং স্বাধীনতার স্বাদ আমরা মাত্র আস্বাদন করলাম। যাই হোক, তোমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটি হলো সেটা আসলে সাস্টেইন করবে অথবা সেটা কতটুকু মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, সেটাই তো প্রশ্ন তোমার। আসলে এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী এবং এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই হবে অন্তর্বর্তী সরকারকে। তার কারণ এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে স্যাক্রিফাইস, যেই ত্যাগ, স্বীকার, কোরবানি, শহীদ, আহত, পঙ্গুত্ব, অতএব আসলে কোনো বিকল্প নাই এই আশা আকাঙ্ক্ষা পূরণ করা ছাড়া। আমরা 1971 সনে আমাদের অনেক লোক শহীদ হয়েছে, আমাদের অনেক ত্যাগ শেখানো হয়েছে, কিন্তু আসলে আমরা তাদের সেই ত্যাগ এবং তাদের সেই শাহাদাতকে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারিনি। অনেকগুলো কারণ ছিল সেখানে, এবং যার কারণে মানুষ আবার তারা দাবি তুলেছে, না আমাদেরকে আবার স্বাধীন হতে। আমরা স্বাধীন না, আমরা পরাধীন ছিলাম। পরাধীন থাকা মানে হচ্ছে যে একজন মানুষের তার যেই মর্যাদা সেটা ছিল না। যেখানে আমাদের কথা ছিল সাম্য, সে সাম্য প্রতিষ্ঠা হয়নি, বরং এই সাম্য যেটা গ্যাপ, এটা আরও অনেক বেশি বিস্তৃত হয়েছে। আমাদের যে সুবিচার, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, সেই কারণে আসলে আমরা কেউ আসলে একজন স্বাধীন নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, সংবিধান যে অধিকার দিয়েছে, দীর্ঘ প্রায় 1.5 দশক মানুষের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই কারণে এই যে দ্বিতীয় স্বাধীনতা, অতএব এখানে আমাদের যদি আমরা এখানে ফেল করি, ব্যর্থ হই, তাহলে বাংলাদেশের মানুষের দুঃখের আর শেষ থাকবে না। আচ্ছা, এই জন্য আমরা আশাবাদী, এবং আমরা আশাবাদী হয়েছে এই জন্য যে ফরমেশন বা কম্পোজিশন অফ ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমরা দেখেছি এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে, এবং যারা করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাবো যে বুদ্ধিমত্তার সাথে যেটা করেছেন, যে সকল যেটা আমরা ইনক্লুসিভ, যেটা আমরা চাই যে অন্তর্ভুক্তিমূলক একটি সরকার যেখানে সবার প্রতিনিধিত্ব থাকবে, সেভাবে হয়েছে। এটা একটি অনির্বাচিত সরকার, কিন্তু এটাকে আমরা ওইভাবে নেগেটিভও বলা যাবে যেন তার কোনো একটা জাতীয় কনসেনসাসের মাধ্যমে, একটা জাতীয় সমঝোতার মাধ্যমে কিন্তু এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং একটা ম্যান্ডেট, আমরা বলছি ন্যাশনাল ম্যান্ডেট নিয়ে হয়েছে। অতএব এই সরকারের যে ফাউন্ডেশন, দ্যাট ইজ খুব স্ট্রং, এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে অথবা গণবিপ্লবের মাধ্যমে এই সরকারটা হয়েছে। এর মানে জনগণের মাস সাপোর্ট রয়েছে। স্পেসিফিকলি যদি আমি আপনাকে জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, উনি নোবেল বিজয়ী, সারা পৃথিবী তাকে চিনে, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ভালো, পশ্চিমা দেশের সাথে ভালো সম্পর্ক, আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক,
আমার দেশে যারা চীনপন্থী রাজনীতি করে তারা এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা ঘেঁষা হওয়ার কারণে আমাদের বোধহয় ফিল্ডটা নষ্ট হয়ে যাবে। আবার যারা বাংলাদেশে ইসলামপন্থায় বিশ্বাস করে, ইসলামপন্থী রাজনীতি করে, তারা ভাবছে হচ্ছে তিনি আমেরিকা ঘেঁষা পশ্চিমা এজেন্ডাগুলো আমাদের দেশে আমদানি করবে। অথবা যারা রাশিয়াপন্থী কমিউনিজমে বিশ্বাসী তারা বলতেছে হচ্ছে আমরা তো মোটেই পাত্তা পাবো না, যেহেতু তিনি আমেরিকার হাতের পুতুল হয়ে বাংলাদেশ চালাবে। তো আপনি কি বলবেন? আচ্ছা, ঠিক আছে, এটা এই পারসেপশন থাকতেই পারে। এবং তুমি যেই চীনপন্থী, ইসলামপন্থী অথবা কমিউনিজমপন্থী যাদের কথা বলছো, সেটা হতে পারে। তার কারণ আমেরিকার একটা প্রভাব তো অবশ্যই আছে, এবং আমেরিকার এই প্রভাবটা তারা ভালোভাবে করুক এটা কিন্তু বাংলাদেশে তো মানুষ চেয়েছে। আমরা বিগত নির্বাচনে তো বাংলাদেশের মানুষে বলতে শুরু করেছে যে আমেরিকা কেন স্যাংশন দিচ্ছে না, কিছু দিয়েছে আরো কেন ভূমিকা রাখছে না, পিটার হার্ট যেটা করছে সেটা আরো কেন করছে না। অতএব মানুষ চাচ্ছে, তার কারণ হচ্ছে মানুষ একটা স্বৈরশাসন থেকে মুক্তির জন্য তারা একটা সাম্রাজ্যবাদী শক্তির ভূমিকাটা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা চেয়েছে। এখন সে সময় এটা কার্যকর হয়নি, আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি সেটা হচ্ছে যে 5 বা 6 মাসের মাথায় বা 7 মাসের মাথায় কিন্তু সেটা কার্যকর হয়েছে। অবশ্যই এখানে আমেরিকার একটা বিরাট রোল আছে, এবং আমেরিকার সাথে জড়িত ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার সাথে সম্পৃক্ত ইউনাইটেড নেশনস, এদের একটা বিরাট ভূমিকা এখানে আছে অবশ্যই। কিন্তু তুমি যেটা বলছো ওরা ভয় করছে, ওরা মনে করছে ভূমিকা অথবা তাদের কী অবস্থা হবে, আমি মনে করি যে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী অথবা বিশেষ রাষ্ট্রের যদি তারা ক্রিয়ানক হন, তাহলে কিন্তু আমাদের ছাত্র সমাজ অথবা আমাদের জনগণ কিন্তু এখনও জাগ্রত আছে। এটা চাইবে যে আমেরিকা এখানে তাদের সুবিধা অথবা তাদের যে এখানে জিওপলিটিক্যাল তাদের যে ইচ্ছা আছে সেটা বাস্তবায়ন করতে চাইবে। স্যার, এই জাগ্রত থাকার যে র্যাশ এটা কি অব্যাহত থাকবে? হ্যাঁ, আমি এই জন্যই বলছি, তার কারণ আমার এই দৃঢ় বিশ্বাস আছে যে আমাদের বিশেষ করে ছাত্র এবং তরুণ সমাজ তারা কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী অথবা বিশেষ রাষ্ট্র, বিশেষ দলের কিন্তু তারা হেজেমনি চায় না, ডমিনেন্সি। তারা চায় যে এখানে বৈষম্যমুক্ত হবে, তারা চায় মানুষ তার অধিকার পাবে, তারা চায় যে এখানে দুর্নীতি থাকবে না, এবং এই ব্যাপারে একটা কনসেনসাস গড়ে উঠেছে। স্যার, এরকম চাইতে তো আমাদের বাংলাদেশের মানুষ, ওই জিনিসটা শেষ করি, সেটা হচ্ছে যেমন ইসলামপন্থী কথা তুমি বলেছো। আচ্ছা, হ্যাঁ, এখানে এটা তার কারণ হচ্ছে যে আমরা যেটা চাইবো, আমরা যেটা চাইবো এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেটা চায়, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের দেশটাকে সংস্কার করব। আমরা শুধু ক্ষমতার পরিবর্তন কিন্তু এবার লক্ষ্য নয়, আওয়ামী লীগ থেকে বিএনপি অথবা জামাত অথবা জাতীয় পার্টি নয়, আমরা চাচ্ছি রাষ্ট্রের পরিবর্তন। রাষ্ট্র মেরামত করা কিন্তু একটা স্লোগান উঠছে অনেক আগ থেকে, এবং তরুণ সমাজরা কিন্তু সেটা সম্পৃক্ত আছে, ঢেলে সাজাতে হবে। অতএব সেই জায়গায় থেকে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কার করতে হবে, আমাদের শাসনতান্ত্রিক সংস্কার করতে হবে, আমাদের ইনস্টিটিউশন সংস্কার করতে হবে। ওই সংস্কারের জন্য আমাদের এখন সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। সেই সংস্কার হওয়ার পরে যখন একটা অবাধ নির্বাচন হবে, সে নির্বাচনে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা সেখানে ক্ষমতা যাবে, তারা সেখানে রাষ্ট্র পরিচালনা করবে। তো আমি মনে করি এখানে বহিঃশক্তি যারা বিভিন্ন জন তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে, কিন্তু আমি মনে করি আমাদের তরুণ ছাত্র সমাজকে, আমাদের জনগণকে, রাজনৈতিক সচেতন ব্যক্তিদেরকে, আমাদের নাগরিক সমাজকে কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে যে একটা বিপ্লব হয়ে গেল, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ভালো কিছু করবেন, এটা একটা সিম্পল আমাদের একটা ইন্টেনশন থাকতে পারে, ডিজায়ার থাকতে পারে, কিন্তু দিস ইজ নট সাফিসিয়েন্ট। আমাদের ওই যে বলা হল, আমরা যেটা জানি যে স্বাধীনতা অর্জন, স্বাধীনতা রক্ষা খুব কঠিন। অতএব আমাদেরকে ফাড়া দিতে হবে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদের অ্যাসপিরেশন পূরণ করার জন্য তারা কাজ সেভাবে করছে কি না, তাদের কর্মকাণ্ড সেদিকে যাচ্ছে কি না, নাকি তারা কোনো বিশেষ গোষ্ঠীর অথবা কোনো দেশের বা সাম্রাজ্যবাদী কোনো শক্তির ক্রীড়ানাক হয়ে তারা যাচ্ছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। আমরা সম্পর্ক রাখতে চাই, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, চায়নার সাথে থাকবে, আমেরিকার সাথে, কারণ বর্তমান যে গ্লোবাল ভিলেজে এই সম্পর্ক তোমার থাকতে হবে। তুমি কোনো একদিকে মুখ ফিরিয়ে আনতে পারবে না, তোমাকে ইস্ট ওয়েস্টের সম্পর্ক রাখতে হবে, ঠিক না? কিন্তু তোমাকে তোমার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। যে এই স্যাক্রিফাইস আমি মনে করি এই বা অন্তর্বর্তীকালীন সরকার ওরা জানে। অতএব তারা যদি এই ক্ষেত্রে কোনো ধরনের ডেভিয়েশন তারা করে,
অথবা কোনো বিশ্বাসঘাতকতা করে, আমি মনে করি সেটা তাদের জন্য খুব বেশি ভালো হবে না। এবং আমাদেরকে একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের এই তরুণ ছাত্র সমাজকে, নাগরিক সমাজকে কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। অতএব আমি মনে করি যে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে আসলে চাইনিজ যারা, কমিউনিস্ট যারা, ইসলামিক যারা, ন্যাশনালিস্ট যারা। অতএব এটা তো আমরা সবাই একমত হবো আগে যে আমরা এই রায়টা মেনে নেব। অতএব ওই ধরনের সংস্কারগুলো অবশ্যই সরকার করবে এবং সেখানে আমাদের সকলে ওয়াচডগ হিসাবে ভূমিকা রাখতে হবে। মানে আপনি আশা রাখছেন ডক্টর ইউনূসের দ্বারা আমাদের দেশে রিফর্ম হবে, অনেক সংস্কার আসবে, অনেক উন্নতি আসবে, দেশের মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা পূর্ণ হবে। শর্ত সাপেক্ষে হচ্ছে এই যে ডক্টর ইউনূস একা পারবেন না। কারণ আমাদের প্রতিটি সেক্টর আমাদের ধ্বংস। একটা সিঙ্গেল সেক্টর নাই, ইনস্টিটিউশন নাই যেটা সংস্কার করতে হবে না। অতএব একজন ব্যক্তি দেওয়া সম্ভব না। হ্যাঁ, উনি লিড দিবেন। তো যেটা দেখেছি, ওনার যে বক্তব্য শুনেছি, ওনার যে ইন্টেনশন, সেটা আমি আশাবাদী। কিন্তু তার এই ইন্টেনশনগুলোকে কার্যপরিণত করার জন্য যে একটা সামগ্রিক যে একটা সাপোর্ট লাগবে, একটা রোল প্লে করতে হবে, সেটা কিন্তু যেমনিভাবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা করবেন, ঠিক তেমনিভাবে ছাত্র সমাজকে, তরুণ সমাজকে, নাগরিক সমাজকে, সুশীল সমাজকে, বুদ্ধিজীবীদেরকে আসলে ভূমিকাটা অব্যাহত রাখতে হবে, কন্টিনিউয়াস রাখতে হবে। এবং আমরা দেখব যে আসলে আমাদের এই অন্তর্বর্তী সরকার তারা আসলে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তারা যাচ্ছেন না, তারা 111 গভর্নমেন্টের মতো তাদের ভিন্ন কোনো আশা আকাঙ্ক্ষা বা উচ্চবিলাস সেটা। অতএব আমাদেরকে ওয়াচডগের মতো ভূমিকা পালন করতে হবে। জি জি, ধন্যবাদ স্যার।